আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ই-ভ্যালি সহ ঠকবাজ অনলাইন মার্কেটপ্লেসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, গ্রাহকদের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। আরও 6 মাস বাড়ল খালেদার সাজা স্থগিতের মেয়াদ, বাড়িতেই চিকিৎসা, বিদেশে যেতে পারবেন না। স্কুল কলেজে সংক্রমণের সম্ভাবনা দেখছেন না শিক্ষামন্ত্রী, প্রতিদিনই কমছে শনাক্তের হার। হিসাব তলবের চিঠি, সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্র, ক্ষমা না চাইলে 23 সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ। ফিরে এসেছে কই, মাগুর, পাবদা সহ 31 প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ, প্রযুক্তি বিকাশে কাজ করছেন গবেষকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিব। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: উত্তর জনপদে জনমানুষের বিশ্বস্ত নাম পাঁচপাই ডাক্তার নুরুল ইসলাম, নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবার 74 বছর। গ্রাহকদের পণ্য দিতে অথবা টাকা ফেরত দিতে না পারলে ই-ভ্যালি সহ ঠকবাজ অনলাইন মার্কেটপ্লেসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরকম প্রতিষ্ঠানের বিষয়ে ক্রেতাদের সচেতন হওয়ার কথাও বলেন মন্ত্রী। তবে ই-ভ্যালিতে যারা ঠকেছেন তারা টাকা ফেরত পাবেন কিনা সে বিষয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। বলছেন, বিদ্যমান আইনি কাঠামোতে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার সুযোগ নেই। মেহেদী হাসানের রিপোর্ট। 2018 ডিসেম্বরে যাত্রা শুরু করে অনলাইন মার্কেটপ্লেস ই-ভ্যালি। শুরু থেকেই বিভিন্ন অঙ্কের মূল্য ছাড়ের পাশাপাশি 150% পর্যন্ত ক্যাশব্যাক অফারে হইচই পড়ে চারিদিকে। প্রতিষ্ঠানটির প্রচারে যুক্ত হন নামিদামি শোবিজ তারকারাও। আমি আছি সাথে, এনজয় ইওর শপিং। এ অবস্থায় আগাম টাকা দিয়ে পণ্য ক্রয়ের হিড়িক পড়ে। একদিকে গ্রাহকের কাছ থেকে আগাম টাকা আদায়, অন্যদিকে বাকিতে পণ্য ক্রয়। কইয়ের তেলে কই ভাজার এ হিসেব শেষ পর্যন্ত মেলাতে না পেরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দুজনই এখন কারাগারে। র্যাবের জিজ্ঞাসাবাদে সব মিলিয়ে 1000 কোটি টাকা দেনার তথ্য দিয়েছেন তারা। আর এর বিপরীতে প্রতিষ্ঠানটির সম্পদ মাত্র 65 কোটি টাকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুধু ই-ভ্যালি নয়, ক্রেতা ঠকানো এ ধরনের প্রতিষ্ঠানের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। মানুষের থেকে অনেক টাকা নিয়েছে, কিভাবে তারা তাদের কমিটমেন্ট পুরো করবে সেটা আমার এখন জানা নেই। আমরা মনে করি তাদের কমিটমেন্ট, যদি তারা যেই কমিটমেন্ট জনগণকে দিয়েছে সেগুলি যদি পূরণ না করেন তাহলে আমরা আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করবেন। তবে যারা পণ্য কিনতে ই-ভ্যালিকে আগাম টাকা দিয়েছেন তারা কি পণ্য অথবা টাকা ফেরত পাবেন? এই প্রশ্ন এখন সামনে চলে এসেছে। আইনজ্ঞরা বলছেন, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন টাকা বা পণ্য পাওয়ার আশা দুরাশা মাত্র। তাদের টাকাটা অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন রিটার্ন করার কোনো ওয়ে নাই। তার যেই অ্যাসেট আছে তার বাহিরে যে এখন তার অ্যাসেট হলো 65 crore টাকা, বাট এখানে 403 কোটি টাকা অনলি ফ্রম দি কাস্টমার্স এন্ড দি 250 কোটি টাকা সাপ্লায়ার্স। এটা তো হিউজ অ্যামাউন্ট অফ লায়াবিলিটি। এখন এই লায়াবিলিটি কে দায়ভার নেবে? সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দ্রুত ব্যবস্থা নেওয়াই এ ধরনের প্রতারণা প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় বলেও জানান এ আইনজীবী। এটা অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়কে দেখভাল করা উচিত ছিল। এই ধরনের যখন প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং ট্রানজাকশন এবং বিজনেস করে, তাদের এই জিনিসগুলিকে ইনিশিয়াল স্টেজেই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ই-কমার্সের নামে প্রতিনিয়ত গ্রাহকদের প্রতারণা রোধে জনস্বার্থে প্রচার কাজ চালানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। ফোনালাপে আড়িপাতা বন্ধের রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ পরামর্শ দেন। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, গ্রাহকেরা অতি লোভে প্রতারণার শিকার হন। এ সময় জনগণের লোভ কমাতে প্রচার চালানোর নির্দেশ দেন আদালত। আর ই-কমার্সে প্রতারণা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন। কোনো পণ্য অর্ডার করেন যারা তারা কিন্তু তাদের সেই যে টাকাটা সেটা কিন্তু তাদের থাকে, ইনশিওর করা থাকে, ইনশিওর করা থাকে। তো আমাদের এখানেও কিন্তু এই ধরনের ব্যবস্থা করতে হবে, এটা পরিপূর্ণ একটা আইনে রূপান্তর করতে হবে।
তাহলে মানুষের এই যে আজকে যে ভয়ভীতি বা এই যে কিছু সংখ্যক প্রতারকরা মানুষের সাথে প্রতারণা করছে সেইখান থেকে মানুষ রেহাই পাবে। আগের সব শর্ত বহাল রেখেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার। মন্ত্রী জানান, আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না। তৌহিদুর রহমানের রিপোর্ট। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। আবেদনের প্রেক্ষিতে সাজা স্থগিত হওয়ায় 2020 সালের 25 মার্চ থেকে খালেদা জিয়া গুলশানের ভাড়া বাড়িতেই অবস্থান করছেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়ার ছোট ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে সাজা স্থগিতের সময় বাড়ানো হয়েছে। শর্ত সাপেক্ষে তিনি যে জামিন পেয়েছেন এবং চিকিৎসা করাচ্ছেন সেই সময়টা বর্ধিত করার জন্য একটা আবেদন করেছিলেন। আমরা সেই আবেদনটি পরীক্ষা নিরীক্ষার পর সেটা আমরা অনুমোদন দিয়েছি 6 মাসের জন্য। স্থায়ী জামিনের জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে বলেও জানান মন্ত্রী। আমাদের এখানে যেটা আবেদন করেছিল সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের এই ব্যবস্থাটা সেটা আমরা করেছি। আর বাদবাকি যে কিছু চাইতে হলে তাকে আদালতে যেতে হবে। 25 সেপ্টেম্বর থেকে নতুন করে 6 মাসের সাজা স্থগিতের মেয়াদ শুরু হবে। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা নিতে চান, সেইভাবে চিকিৎসা নেবেন, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সরকার ভয় পায় বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়টা তারা ভাবতেই পারে না। এই জন্য তারা তাকে এত অসুস্থতার পরেও তার চিকিৎসার জন্য তাকে যখন তাকে ডাক্তাররা বলছে, হাসপাতালরা বলছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার। বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে যোগদানে নিউ ইয়র্কে গমনের প্রাক্কালে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তিনি এ অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বিক্ষোভ প্রতিবাদ করতে শুরু করেছে। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধির তীব্র নিন্দা করছি। স্কুল কলেজে এখন পর্যন্ত সংক্রমণের কোনো সম্ভাবনা নেই, তবে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর। রাজধানীর যাত্রাবাড়ী আইডাল স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার 1 সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক বলেও জানান মন্ত্রী। যদিও অভিভাবকরা স্বাস্থ্যবিধি অমান্য করছেন উল্লেখ করে তাদের সচেতন হবার আহ্বান জানান ডাক্তার দীপুমণি। বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের, এমন মন্তব্য করে তিনি বলেন, 27 সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার চেষ্টা চলছে। কোনো শিক্ষার্থী বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে তাদের টিকা দেওয়া হবে। সকল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তারা এই 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে তাদের টিকা দেওয়া হবে। যাদের টিকা দেওয়া হয়ে যাচ্ছে, যাদের 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন টিকা দেওয়া হবে না, তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে, করা হবে। আর তারপরে বিশ্ববিদ্যালয় কবে খুলবে, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। এদিকে দেশে করোনা সংক্রমণের মাত্রা কমছে প্রতিদিন। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 43 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,225। একদিনে শনাক্তের হার কমেছে প্রায় 1%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 810টি ল্যাবে একদিনে জমা পড়েছে 24,128টি নমুনা।
পূর্বের বাকি নমুনা সহ 24,623টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 1,383 জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,42,683 জন। একদিনে 2,887 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,01,541 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 5.62%, সুস্থতা 97% বেশি ও মৃত্যু হার 1.76%। মোট মৃত্যুর 64% বেশি পুরুষ। ব্যাংক হিসাব তলবের নামে 11 সাংবাদিক নেতার বিরুদ্ধে চিঠি দিয়ে একটি চক্র সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ থেকে নেতারা বলেন, অবিলম্বে ওই চিঠি প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। তা না হলে 23 সেপ্টেম্বর রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। মানিক শিকদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ 6 সংগঠনের 11 নেতার বিরুদ্ধে মানহানিকর চিঠির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এই বিক্ষোভ সমাবেশ। সংহতি প্রকাশ করে সাংবাদিক পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও সদস্যরা। বক্তৃতায় সাংবাদিকরা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও শুধুমাত্র সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করতে অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। আমাদের সাংবাদিক নেতৃবৃন্দকে যেভাবে হেয় করা হয়েছে, এই হেয় করার তীব্র নিন্দা জানাই। আমলাতন্ত্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিন্ন শত্রুতে পরিণত হয়েছে সাংবাদিক সমাজ। এই তথ্যটি আপনারা সরাসরি সরকার মহোদয়কে পৌঁছে দেবেন। কিছু অসাধু আমলা ও প্রশাসনের দুর্নীতি চিত্র সাংবাদিকরা তুলে ধরে বলেই বারবার সাংবাদিকদের হেয় করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন সাংবাদিকরা। আমরা কি কোনো প্রজেক্ট ডিরেক্টর? আমরা কি সরকারি চাকরি করি? আজকে সাংবাদিক সমাজকে যদি হেয় করা যায়, সংবাদপত্র শিল্পকে যদি হেয় করা যায়, তাহলে দুর্নীতিবাজ লুটেরারা তার সুবিধা পায়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি বলেন, বঙ্গবন্ধু সাংবাদিকদের মর্যাদা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সাংবাদিকদের পাশে থেকেছেন। সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন তিনি। করোনাকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, নানানভাবে সহযোগিতা করেছেন। তাহলে এই দূরত্বটা কে সৃষ্টি করতে চায়? অভিযোগগুলো আমাদের জানাতে হবে সুস্পষ্টভাবে, এবং এর পিছনে কে কারা চেয়েছে সেই তথ্য আমাদেরকে জানাতে হবে। চিঠি প্রত্যাহার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএফইউজে সভাপতি। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানগুলিকে একীভূত করে যেভাবে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এইটির সন্তোষজনক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই দাবি নিয়ে আন্দোলন আমরা অব্যাহত রাখব। দাবি না মানলে 23 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আসে সমাবেশ থেকে। সারা বাংলাদেশে সকাল 11টায় একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তন, অতি আহরণ, দূষণ এবং জলাশয় ভরাট হওয়ায় বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির দেশি মাছ। তবে সুখবর দিচ্ছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে 31 প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ ফিরিয়ে এনেছেন গবেষকরা। এখন চাষ হচ্ছে দেশি কই, শিং, মাগুর, পাবদা, পুঁটি, ট্যাংরা ও কাকিলা সহ হারিয়ে যেতে বসা বহু মাছের। চাষের হলেও স্বাদ থাকছে আগের মতোই। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। মাছে ভাতে বাঙালি, প্রতিবেলার পাতে মাছ ছাড়া চলতই না বাঙালির। তবে এই শতাব্দীর শুরু থেকেই জলবায়ুর পরিবর্তন, দূষণ আর জলাশয় ভরাট হয়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে 64 প্রজাতির মিঠাপানির মাছ। এ অবস্থায় বাঙালির পাতে আবারও দেশি মাছ ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে গবেষণা চালায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে 31 প্রজাতির দেশি মাছ ফিরিয়ে এনেছেন তারা। পাবদা, গুলশা, ট্যাংরা, কই, মাগুর, আইর, চিতল, ফলি, মহাশোল, রাজপুঁটি, মেনি, মলাঢেলা, বাতাসি সহ বহু মাছ এখন চাষ হচ্ছে। এ তালিকায় এখন যুক্ত হয়েছে কাকিলা। অতি আহরণ, আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় যেগুলি আছে, যেখানে দেশীয় মাছের প্রজনন এবং বিচরণ ক্ষেত্র সেগুলি সংকুচিত হওয়ার কারণেই কিন্তু মূলত দেশীয় মাছ একসময় প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। হারিয়ে যেতে বসা অন্য মাছগুলো ফিরিয়ে আনতেও চলছে গবেষণা। দেশব্যাপী এসব মাছ ছড়িয়ে দিতে প্রযুক্তি বিকাশেও কাজ করছেন মৎস্যবিজ্ঞানীরা। 64টি মাছ আছে, আমরা 31টি করেছি। বাকি যে মাছগুলি আছে সেইগুলি নিয়ে আমরা এখন গবেষণা শুরু করেছি।
আমরা ইতিমধ্যে এই বাকি মাছগুলি মানুষের খাবার টেবিলে ফিরিয়ে আনার জন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী গবেষণা পরিচালনা করছি। নদী থেকে মাছ সংগ্রহ করে হ্যাচারিতে নির্দিষ্ট সংখ্যক মাছকে বিভিন্ন ডোজে হরমোন ইনজেকশন প্রয়োগ করা হয়। এরপর মাছের ডিম থেকে পোনা ফুটিয়ে চাষের উপযুক্ত করা হয়। মিঠা পানির মাছে থাকা প্রোটিন, লিপিড, ফসফরাস ও ক্যালসিয়াম মানবদেহের জন্য ভীষণ উপকারী। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানী থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, মিটফোর্ড চক্রের ৩ জন গ্রেফতার। বাড়ি নির্মাণে রাজুকের অনলাইন অনুমোদন পদ্ধতি চালু, কমবে হয়রানি, দালালদের দৌরাত্ম্য। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহে চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করেছে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, গত অর্থ বছরেই প্রায় 7.5 কোটি টাকা জরিমানার পাশাপাশি 19 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। মানিক শিকদারের আরও একটি রিপোর্ট। মিটফোর্ড এলাকায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযান। জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ। জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ৩ জনকে। ডিএমপির প্রেস ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, নকল ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী চক্র নকল ওষুধ ছড়িয়ে দিতে মিটফোর্ড মার্কেটকে ব্যবহার করে আসছে। এই 16টি আইটেমের ডিস্ট্রিবিউটর যারা মিটফোর্ডে, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ডিস্ট্রিবিউটরদের সাথে উৎপাদককারী ওতপ্রোতভাবে জড়িত ছিল। যখনই আমরা ডিস্ট্রিবিউশন ধরে ফেলছিলাম, তখনই যারা উৎপাদনকারী আছে তারা ছোটোখাটো মেশিন নিয়ে একটা জায়গায়, নবাবপুরে একটা জায়গায় কাজ করছিল। এরা তাৎক্ষণিকভাবে গা ঢাকা দেয়। গ্রেফতার হওয়া 3 জনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছে। যারা উৎপাদন করছে এই ধরনের ভেজাল ওষুধ, নকল ওষুধ এবং ব্যান্ড আইটেম, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি এবং কঠোরভাবে আইনকে আমরা প্রয়োগ করব। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক জানান, স্বল্প জনবল নিয়েও জনস্বাস্থ্যের নিরাপত্তায় তাদের অভিযান চলছে। সেফ মেডিসিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঔষধ এফেক্ট করে হচ্ছে লিভারে এবং কিডনিতে, যার কারণে এখন আমাদের দেশে কিডনি রোগের সংখ্যা একটু বাড়ছে। বাট আমরা কিন্তু এই ভেজাল ঔষধের জন্য আমরা কাজ করছি। ওষুধ কেনা বেচায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। অবশ্যই ঔষধ ক্রয়ের সময় সেই ফার্মেসিকে তার একটা ইনভয়েস সংরক্ষণ করতে হবে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচনী অতিথি পাখিদের চিহ্নিত করে লাল কার্ড দেখাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গাইবান্ধায় সার্কিট হাউস চত্বরে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, যারা দুঃসময়ে আওয়ামী লীগের পাশে ছিল, নেত্রীর পাশে ছিলেন, তারাই দলে থাকবেন। আর তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন বলে আজকে যুগ যুগ ধরে টিকে আছে আওয়ামী লীগ। পরে ডক্টর হাসান মাহমুদ গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। বাঁচানোর জন্য আওয়ামী লীগ আসতে চায়, তাদের আওয়ামী লীগের দরকার নাই। যারা সন্ত্রাসী হিসাবে পরিচিত, তাদের আওয়ামী লীগের দরকার নাই। যারা মাদকের সাথে যুক্ত, তাদের আওয়ামী লীগের দরকার নাই। যারা জায়গা দখলের সাথে যুক্ত, তাদের আওয়ামী লীগের দরকার নাই। যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের আওয়ামী লীগের দরকার নাই। করোনার কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ও 9 পৌরসভায় ভোট কাল। ইভিএম ও ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামাদি এরই মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয়, 160টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 44 জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে 3 জন পৌর মেয়রও নির্বাচিত হয়েছেন। আগামীকালের নির্বাচনে 9 পৌরসভা ও 11টি ইউনিয়নে ভোট হবে ইভিএমে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। যে ইউনিয়ন পরিষদের যে আমাদের সাধারণ ভোট কেন্দ্রগুলো আছে, সেখানে আমাদের ল এনফোর্সিং এজেন্সি 22 জন থাকবেন। প্রতিটি উপজেলায় মোবাইল টিম থাকবে 2টি এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে 1টি। বিজিবি প্রতিটি উপজেলায় মোবাইল টিম 2টি, 2 প্লাটুন এবং স্ট্রাইকিং ফোর্স 1টি, 1 প্লাটুন।
রাজধানীতে বাড়ি নির্মাণের ভোগান্তি কমাতে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম ইসিপিএস চালু করল রাজুক। ফলে এখন ঘরে বসেই মিলবে বাড়ির নকশার অনুমোদন, ভবন নির্মাণ ও ব্যবহারের সনদ সহ সবকিছু। রাজধানীতে এক অনুষ্ঠানে ইসিপিএস এর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বিশ্বে ঢাকার অবস্থান ২০ নম্বরে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি এবং নির্মাণ বিধিমালা যথাযথ না মানায় রাজধানীর ৬০ থেকে ৭০% ভবনই ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঝুঁকির মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ বিপর্যয়ে ফেলতে পারে রাজধানীবাসীকে। তাই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের পাশাপাশি ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের বিকল্প নেই। কারণ এখানে কিন্তু অবকাঠামোগুলো এবং যখন বানানো হয় সেখানে কিন্তু পরিকল্পনা ছাড়া করা হয় এবং কোনো কোড ফলো করা হয় না। রেগুলেটরি বডি যারা দেখভাল করবে, যারা বিল্ডিং বানাবে, এদের কিন্তু গাফিলতি ছিল এবং সঠিকভাবে তদারকি করা হয় না, যার জন্য যে কোনো ভূমিকম্পে কিন্তু হলে অনেক ক্ষয়ক্ষতি হবে। সমস্যা সমাধানে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম ইসিপিএস কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে রাজুক। এছাড়া বাড়ি নির্মাণে ভোগান্তি হ্রাসের পাশাপাশি ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকি কমার আশা রাজুক কর্মকর্তাদের। প্ল্যান পার্ট জমা থেকে শুরু করে প্ল্যান অ্যাপ্রুভাল পর্যন্ত সে ঘরে বসে এই প্ল্যান পাবে। এমনকি শুধু প্ল্যান পাস না, অকুপেন্সি সার্টিফিকেট পর্যন্ত অনলাইনে পাবে। এদিকে ইসিপিএস এর উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারে রাজুকের সেবার মান বৃদ্ধি পাবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংশ্লিষ্ট কাজে দক্ষ ও খ্যাতনামা পরামর্শক প্রতিষ্ঠানসমূহকে নিযুক্ত করে অত্যন্ত সফলতার সঙ্গে এই সিস্টেমের উন্নয়ন কাজ সম্পন্ন করে। আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতাধীন ইসিপিএস আধুনিক নগরায়নে সহায়তা করবে বলে আশা করছেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব। আধুনিক রিসার্চ ট্রেনিং, টেস্টিং এবং ল্যাবরেটরি চালু করা হলে আর্থকুয়েক, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট মেইন স্ট্রিমে চলে আসবে, যার ফলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় রাজুকের রোলস এবং রেসপন্সিবিলিটি অনেকাংশে কার্যকর এবং বাস্তবায়িত হবে। এর আগে ইসিপিএস বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আরটিআই ইন্টারন্যাশনালের সাথে চুক্তি সই করে রাজুক। এ প্রকল্পে অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। মহান মুক্তি সংগ্রামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উদ্যানের গাছ কাটা ও অবকাঠামো নির্মাণ বন্ধে এবং মূল নকশায় যে মাস্টার প্ল্যান রয়েছে তা ঠিক রাখার আর্জি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও সমমনা বেসরকারি ৬ সংগঠন ও এক ব্যক্তির পক্ষ থেকে করা হয় রিট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হয়। এর আগে গত ৯ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। চুয়াত্তর বছর ধরে সেবা দিয়ে আসছেন গাইবান্ধা নুরুল ইসলাম সরকার, যিনি ৫ পাই ডাক্তার নামে পরিচিত। এই হোমিও চিকিৎসকের সুনাম ছড়িয়ে পড়ায় প্রতিদিন তার কাছে ভিড় করেন শত শত রোগী। নুরুল ইসলাম বলেন, উপার্জন নয়, মানুষের সেবা করাতেই আনন্দ। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ৭৪ বছর ধরে চলছে সেবাদান। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অন্তত ৩ থেকে ৪০০ রোগী আসেন গাইবান্ধার ৫ পাই ডাক্তারের কাছে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামে ১৯২৭ সালে জন্ম ডাক্তার নুরুল ইসলাম সরকারের। ছাত্রজীবনের শখের বশে বিনা পয়সায় মানুষের হোমিও চিকিৎসা দিতেন। সেই থেকেই আজও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে খেদমত, সেবা, এছাড়া আমার লোভ লালসা দেয় নাই। আমি কাউরে পারিশ্রমিক নেব না, আমি খেদমত করি। সে সময় ঔষধের দাম ৫ পয়সা নিতেন বলে লোকজন তাকে বলতেন ৫ পয়সার ডাক্তার। এখন ওষুধের দাম বেশি হওয়ায় ৫ পয়সার বদলে নেন শুধু ওষুধের দাম। নিমানের ওই আদর্শ মতো ১ ফোঁটা ১ ডোজ ওষুধ দেই। তখনকার সময় দাম কম ছিল, ৪ আনা করে ৪ ডোজ নিত। আমি ১ ডোজ করে ওষুধ দিতাম, ৫ পয়সা নিতাম।
সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখেন নুরুল ইসলাম সরকার। এছাড়া মোবাইল ফোনে দেশ বিদেশের রোগীদের সমস্যার কথা শুনে কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠান তিনি। আমি অনেকখান থেকে ওষুধ খাওয়াইছি হোমিওপ্যাথি, কিন্তু তার উপকার পাইনি। এখানে এসে আমি উপকার পেয়েছি বিধায় এখানে আবার আসছি। বাসবাই ডাক্তারের অনেক সুনাম আছে, সেই সুনামের আশায় আমি এখানে আসছি। দেশ বিদেশের লোক আসে এখানে, ওষুধ ভালো ভালো হয়ে যায়। তাকে যদি কোনো রোগী সঠিকভাবে তার সিমটমটা খুলে বলতে পারে যে পেটের ব্যথাটা আসলে কেন হয়, ক্লিয়ারলি বলতে পারলে একটা ডোজেই তার যথেষ্ট। শক্ত মনোবল আর মানুষের প্রতি ভালোবাসায় তাকে করেছে বিশ্বস্ত আর নির্ভরযোগ্য হোমিও চিকিৎসক। রত্না সামান, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দ্রুত এগোচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা হালিশহর বে টার্মিনাল নির্মাণ, আমদানি রপ্তানি বাণিজ্যে গতি বৃদ্ধির আশা। আফগানিস্তানের কাবুল ও জালালাবাদে সিরিজ বিস্ফোরণে নিহত সংখ্যা বেড়ে 7, এখনও কেউ দায় স্বীকার করেনি। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। চট্টগ্রাম বন্দর সংলগ্ন পতেঙ্গা হালিশহর সমুদ্র উপকূলে বে টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে চলছে। 2024 সালের মধ্যে প্রকল্পটি শেষ করে বাণিজ্যিক কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমবে, গতি বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্যে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। গভীরতা কম থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরে ভিড়তে পারে না বড় জাহাজ। তাই সমুদ্র উপকূলের নতুন আরও একটি বন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসেবে পতেঙ্গা হালিশহর সমুদ্র তীরে প্রায় ২৫০০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রাম পোর্ট বে টার্মিনাল। চট্টগ্রাম সমুদ্র বন্দরের চেয়ে যার সক্ষমতা হবে 4 গুণ বেশি। বন্দর কর্মকর্তারা বলছেন, বে টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে এখানে কমপক্ষে ৫,০০০ কন্টেইনার নিয়ে ১২ মিটার গভীরতার মাদার ভেসেল ভিড়তে পারবে। আর জাহাজ ফেরাতে নির্ভর করতে হবে না জোয়ার ভাটার ওপর। আমরা আশা করছি 2024 সালে বে টার্মিনালের 24 সালের মধ্যে আমরা বে টার্মিনালের অপারেশন দেখতে পারবো। এর মধ্যে কনসালটেন্ট ফিজিবিলিটি স্টাডি করবে, দেন কনস্ট্রাকশন হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পণ্য জাহাজীকরণের সিঙ্গাপুর বা কলম্বো বন্দরের সহায়তা নেওয়ার প্রয়োজন হবে না। এতে বৈদেশিক বাণিজ্যের সময় ও খরচ কমবে বলে আশা ব্যবসায়ীদের। যেহেতু এটা একটা মেগা প্রজেক্ট এবং এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আগামী 50 থেকে 100 বছর কিভাবে চলবে সেটা নির্ভর করছে, এবং সেই সুবিধাগুলো এখানে কিন্তু নিশ্চিত করতে হবে। যে সরকারের আরও বেশি এটি প্রচার করা উচিত বলে মনে করি, এবং শুধুমাত্র যে বাংলাদেশি বিনিয়োগকারীরা করবে এমনটি নয়, বাইরের বিনিয়োগকারীরাও করতে পারে। এদিকে বে টার্মিনালের আওতায় প্রথম পর্যায়ে নির্মাণ করা হবে 3 টার্মিনাল, যার একটির অর্থায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাকি দুটি হবে পিপিপি বা সরকারি বেসরকারি অংশদারিত্বে। নির্মাণ শেষে 2024 সালে বে টার্মিনাল চালু করতে চায় সরকার। সরকারের পক্ষ থেকে যে 804 একর জমি সেটাও মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, এবং 64 একর জমি আমরা ইতিমধ্যেই অধিগ্রহণ করেছি। এবং আমাদের এই যে মাটি ভরাটের কাজ চলছে, 2024 সাল আমরা টার্গেট নির্ধারণ করেছি। এর মধ্যেই আমরা বে টার্মিনালের অপারেশন আমরা শুরু করতে চাই। বে টার্মিনালে কয়লা, ক্লিংকার এবং জাহাজী তেল খালাসের জন্য থাকবে আলাদা জেটি। 2018 সালের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বে টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সংবাদের এ পর্যায়ে এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের বদ্দারহাট শাখা নতুন ঠিকানা স্থানান্তরিত করা হয়েছে। আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানা বদ্দারহাট চাঁদগাঁওয়ের তৈয়বা মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আন্তর্জাতিক খবর। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 7 হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হন আরও 30 জন। এখনও কেউ হামলার দায় স্বীকার না করলেও ইসলামিক স্টেট খোরাসনের দিকে সন্দেহের তীর তালেবানের। এদিকে দেশের সব গোষ্ঠী যেন তালেবান সরকারের স্থান পায় সে লক্ষ্যে কাজ শুরু করেছেন প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। আফগানিস্তানের রাজধানী কাবুলের পরিস্থিতি নিয়ন্ত্রণে গলদঘর্ম তালেবান সরকার। রোববার কাবুল সহ পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তালেবানের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলার পেছনে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান শাখার হাত থাকতে পারে। হামলার পরপরই জালালাবাদ থেকে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তের মাধ্যমে হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে তালেবান সরকার। 15 আগস্ট আফগান নিয়ন্ত্রণে নেয়ার পর দেশের অস্থিতিশীল অবস্থা দূর করতে ব্যর্থ হওয়ায় এরই মাঝে প্রশ্ন উঠেছে নতুন সরকারের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে আফগানিস্তান সরকারে যাতে তাজিক, উজবেক এবং হাজারা সহ সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব থাকে সে লক্ষ্যে তালেবানের সাথে আলোচনা শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। করোনা প্রতিরোধে ইংল্যান্ডে 15 লাখের বেশি মানুষ বুস্টার ডোজ ভ্যাকসিন নিচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ধীরে চলো নীতিতে চলা দেশটি করোনা প্রতিরোধে বেশ সফল হয়েছে। বুস্টারের পথে হাঁটছে ইটালিও। স্পেনের মাদ্রিদে খুলে দেওয়া হয়েছে পানশালা ও রেস্টুরেন্টগুলো। এদিকে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে রাশিয়ায়। গেল 24 ঘন্টায় দেশটিতে 20,000-এর বেশি আক্রান্ত নিয়ে প্রাণহানি 793। অন্যদিকে করোনা পরিস্থিতি বেশ ভালোভাবেই সামাল দিচ্ছে ভারত। গেল 24 ঘন্টায় দেশটিতে 30,700 শতাধিক আক্রান্ত নিয়ে মৃত্যু হয়েছে 309 জনের। সময় হলো আরও একটি সংবাদ বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা শুরু, অংশ নিচ্ছেন 10 দেশের দাবাড়ু। হার দিয়ে জেতা সিরিজ শেষ করল টাইগার যুবারা, 5ম ওয়ানডেতে আফগানদের জয়। সোমবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন দ্বিতীয় জাতীয় যুব বালক বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতা। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বালকদের 12টি ও বালিকাদের 8 দল সহ মোট 20টি দল অংশ নিচ্ছে। 20 সেপ্টেম্বর শুরু হয়ে চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। সামাজিক দূরত্ব মেনে সবগুলো ম্যাচ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচালক FM ইকবাল বিন আনোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ই-ভ্যালি সহ ঠকবাজ অনলাইন মার্কেট প্লেসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, গ্রাহকদের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। আরও 6 মাস বাড়ল খালেদার সাজা স্থগিতের মেয়াদ, বাড়িতেই চিকিৎসা, বিদেশে যেতে পারবেন না। স্কুল কলেজে সংক্রমণের সম্ভাবনা দেখছেন না শিক্ষামন্ত্রী, প্রতিদিনই কমছে শনাক্তের হার।
হিসাব তলবের চিঠি, সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্র, ক্ষমা না চাইলে 23 সেপ্টেম্বর দেশ জুড়ে বিক্ষোভ। ফিরে এসেছে কই, মাগুর, পাবদা সহ 31 প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ, প্রযুক্তি বিকাশে কাজ করছেন গবেষকরা। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।